আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ মধ্যে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে কে কে আসছো বা সাউন্ড টাউন্ড ক্লিয়ার কিনা এগুলো একটু জানাও আমাকে। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্টুডেন্ট একটু জয়েন করুক। তোমরা গত ক্লাসের পড়া কে কে শিখছো বলো। আজকে আমি গত ক্লাস থেকে টুকটাক জিনিসপত্র জিজ্ঞেস করবো, তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সরি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
সাউন্ড সব ক্লিয়ার আছে? যারা ক্লাসে আছো কাইন্ডলি একটু দ্রুত জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভাইয়া ক্লাস শুরু করার জন্য। হ্যাঁ, আজকের ক্লাস ও গুরুত্বপূর্ণ। আজকের এই টপিকগুলো থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি খুব হাই, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নিধি। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বাকিরা আস্তে আস্তে জয়েন করবে, যারা লাইভে থাকতে পারবে না তারা রেকর্ড দেখে নেবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আজকে পড়বো জৈব যৌগের নামকরণ। হ্যাঁ, এখন জৈব যৌগের নামকরণ থেকে খুব রেয়ারলি কোশ্চেন আসে। ধরো মেডিকেল গত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই 2টা বা 3টা কোশ্চেন আসছে গত 20 বছরে। তো এবং রিসেন্টলি এগুলোতে প্লাই নাই বললে চলে, কিন্তু আমরা এখান থেকে একদম বেসিক কিছু ইনফরমেশন জানবো, এরপর আমরা মুভ অন করবো। ঠিক আছে, এরপরের টপিকটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো অ্যাসেস করা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি কোথায় কতটুকু এফোর্ট দিবা সেটা তোমাকে ফ্রম দি ভেরি বিগিনিং ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, একদম ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখান থেকে আমরা শুরু করি। এই যে ইউপ্যাক যেটা আছে, ইউপ্যাকের কোন রূপ বানানো লাগবে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা সাধারণ পদ্ধতি আছে, মানে নামকরণের 3টা পদ্ধতি আছে। এটা একটু না, সাধারণ 3টা পদ্ধতি, যে সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি, জেনেভা পদ্ধতি, রিসেন্ট যেটা একদম আপডেটেড সেটা। তো আগে কি করা হইতো, বিভিন্ন জিনিসের উৎস ধর্ম এগুলো থেকে নামকরণ করা হইতো। যেমন কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে এটা হচ্ছে গ্রিক এথেন থেকে আসছে, সেইটার থেকে এই জন্য নাম করা হয়েছে ইথেন। তারপর হচ্ছে লাল পিঁপড়া ফর্মিকে থেকে পাওয়া গেছে, এই জন্য এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। প্রস্রাব ইউরিন থেকে প্রাপ্ত, এই জন্য এটার নাম হচ্ছে ইউরিয়া, এরকম। ওকে, তাহলে আসো আমরা এরকম অনেকগুলো যৌগ দেখবো। এরপর হচ্ছে আইসোনিয়, তারপর হচ্ছে যে এন, এন মানে হচ্ছে নরমাল এরকম চিহ্ন থাকলে, কোনো শাখা প্রশাখা না থাকলে। হ্যাঁ, কোনো শাখা প্রশাখা না থাকলে তখন আমরা এটাকে এরকম বলবো। আর হচ্ছে আইসো মানে হচ্ছে এরকম করে যে 2টা শাখা যখন থাকবে তখন হচ্ছে যে আমরা সেটাকে আইসো বলবো। হ্যাঁ, তারপরে নিয় বলবো এরকম 4টা কার্বন পরমাণু যুক্ত কোনো পরমাণুকে নিয়মার বলবো আমরা। এগুলো সংখ্যাতে আসার পসিবিলিটি একটু কম, জাস্ট একটু জেনে রাখা। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুব হাই। উদ্ভূত এটা তোমরা একটু ভালো করে মার্ক করে রাখো, উদ্ভূত এটা খুব ভালো করে মার্ক করে রাখো, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, বিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ভালো করে খেয়াল করো আমরা এটা কিভাবে করবো। দেখো, উদ্ভূত পদ্ধতি হচ্ছে অ্যালকেন সদস্য যেমন মিথেনের জাতক রূপে, জাতক মানে মিথেন থেকে উদ্ভূত। হ্যাঁ, এবং মিথাইল কার্বনিল যেটা আছে, কার্বনিল এটা কি বা শুধু মিথাইল কার্বনিল বলা হয়, বা এটাকে মিথাইল কার্বনিল আসলে পরেরটা, এটা হচ্ছে কার্বিনল, এটা হচ্ছে কার্বিনল। হ্যাঁ, তো এখন দেখো আমরা মিথেন থেকে উদ্ভূত যেগুলো, এটা হচ্ছে মিথেন থেকে উদ্ভূত। তা আমরা কি করলাম, এটাকে বলতেছি মিথাইল মিথেন। হ্যাঁ, মাদার যে যৌগটা আছে মানে মূল যে যৌগ, সেটার নামটা সবার শেষে আসবে। ধরো মিথেন, এটা হচ্ছে CH4 মিথেন। এখন এখান থেকে তুমি একটা হাইড্রোজেন সরাই ফেলছো, একটা হাইড্রোজেন সরাইলে কি হবে, CH3, এবং আরেকটা হাত খালি হইল, সেই হাতে তুমি একটা মিথাইল মূলক বসাই দাও, মিথাইল মূলক বসাই দাও। তাহলে এক্সট্রা যে মূলকটা বসাইছো তার নামটা আগে বসবে, তারপর হচ্ছে যে মূল যৌগের নাম বসবে। তাহলে আমরা বলছি কি, এক্সট্রা যেটা সেটার নাম আগে বসবে, প্লাস হচ্ছে মূল যৌগ, প্লাস মূল যৌগ, প্লাস মূল যৌগ। হ্যাঁ, তো এখন দেখো তুমি চাইলে আমার এই কথাটাও লিখে রাখতে পারো। তাহলে এক্সট্রা যেটা বসছে সেটার নাম আগে, যেমন মিথাইল মূলক বসছে কার সাথে, মিথেনের সাথে। মিথেনের একটা হাইড্রোজেন সরাই একটা হাত খালি করছে, সেই হাতে গিয়ে মিথাইল মূলক বসছে। এখন যে যৌগটা তৈরি হচ্ছে তাকে আমরা বলবো মিথাইল মিথেন। এখন তোমার হচ্ছে যে যদি 2টা মিথাইল মূলক বসে, সেফর আমি তোমাদের এগুলো একটু দেখাচ্ছি, এগুলো একটু মুছে ফেলি। ধরো এরকম একটা যৌগ, আমরা 2টা হাত সরাই ফেললাম, 2টা সরাই ফেলে 2টা হাত খালি হবে। এই হাতেও মিথাইল মূলক বসাইলাম, এই হাতেও মিথাইল মূলক বসাইলাম। তখন কি হবে, মূল মাদার যৌগ যেটা সেটার নাম হচ্ছে পরে বসবে, আর এক্সট্রা যেটা সেটা হচ্ছে আগে বসবে। এক্সট্রা কি বসছে, 2টা মিথাইল মূলক বসছে, আমরা রসায়ন ভাষায় কি বলবো, ডাই বলবো। হ্যাঁ, 2 ডাই। তাহলে এখানে কি মূলক বসছে, মিথাইল, তাহলে ডাই মিথাইল। আর সবার শেষে যে মাদার যৌগটা আছে মানে মূল যৌগ, সেটার নাম বসবে, তাহলে এখানে বসবে ডাই মিথাইল
মিথেন, ঠিক আছে? এগুলো পরীক্ষা আসে, এর জন্য আমি তোমাদের মনোযোগ দিতে বলছি, খেয়াল করো। এরপর হচ্ছে ট্রাইমিথেল মিথেন হইতে পারে। ধরো তখন আমরা যদি তিনটাই সরাই ফেলি, শুধু একটা হাইড্রোজেন আছে আর তিন হাতে তিনটা তোমার হচ্ছে যে মিথাইল মূলক বসছে, তিন হাতে তিনটা মিথাইল মূলক বসছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইমিথাইল মিথেন। ট্রাই মানে তিন, ট্রাইমিথাইল মিথেন। ক্লিয়ার? বুঝছো তোমরা? কে কে বুঝো নাই বলো? প্রথম অংশটা কে কে বুঝো নাই বলো? তাহলে আমি আবার রিক্যাপ করবো, আর বুঝলেও বলো যে বুঝছো। হ্যাঁ, আচ্ছা আসো এবারে হচ্ছে যে পরেতে আসো, মিথাইল কার্বনিল। দেখো কার্বিনল যেটা আছে, কার্বিনল নট কার্বনিল, কার্বিনল যেটা আছে CH3OH, এটাকে তুমি কার্বিনল ধরো, এটাকে ধরো হচ্ছে কার্বিনল। হ্যাঁ, এটাকে মিথানল বলতে পারো, কার্বিনল ধরো। হ্যাঁ, এখন এই কার্বিনল থেকে তুমি আস্তে আস্তে এটার সাথে মূলক যুক্ত করবে। ধরো হচ্ছে যে একটা হাত সরাই ফেলছো, হ্যাঁ গুড, একটা হাইড্রোজেন সরাই ফেলছো, একটা হাইড্রোজেন সরাইছে, একটা হাত খালি হয়েছে, সেই হাতে তুমি মিথাইল মূলক বসাই দিচ্ছ, তখন কি হবে? মিথাইল কার্বিনল। দেখো কি সুন্দর, এটা মিলে গেছে। একটা হাইড্রোজেন সরাইছো, মিথাইল মূলক বসাইছো, তখন হচ্ছে এটা হয়ে গেছে মিথাইল কার্বিনল। এখন ইথাইল কার্বিনল, ধরো একটা হাতে সরাইছো, সরাই তুমি এখানে ইথাইল মূলক বসাইছো। ইথাইল মূলক মানে কি? C2H5, তাই না? বা আমরা যদি এরকম লিখি তাহলে হচ্ছে CH3CH2, এটা হচ্ছে ইথাইল মূলক। এই ইথাইল মূলক যখন গিয়ে বসবে কার্বিনল মূলকের সাথে, তখন আমরা তাকে বলবো ইথাইল কার্বিনল। একটা হাইড্রোজেন সরছে, তার সাথে গিয়ে ইথাইল মূলক বসছে, ঠিক আছে? গুড। এরপরে দেখো ডাইমিথাইল কার্বিনল। ধরো হচ্ছে যে এখান থেকে আমরা দুইটা হাইড্রোজেনকে সরাইলাম, এখান থেকে আমরা দুইটা হাইড্রোজেনকে সরাইলাম। আমি তোমাদের একটু দেখাই, প্রত্যেকটা এক্সাম্পল সব ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা পারো, ইনশাআল্লাহ বুঝো। তারপরে না বুঝলে আমাকে বলবা। ধরো দুইটা, এখানে তিনটা হাইড্রোজেন আছে, তুমি দুইটা হাইড্রোজেন সরাই ফেলছো, তাহলে একটা হাইড্রোজেন আছে আর OH আছে, বসাইলে। এখানে দুইটা হাতে দুইটা তুমি মিথাইল মূলক বসাই দাও, তখন কি হবে? ডাইমিথাইল কার্বিনল। ডাইমিথাইল কার্বিনল এটা। আর তুমি যদি সবগুলো হাইড্রোজেন সরাই ফেলছো, তিনটা হাইড্রোজেন সরাই ফেলছো, তিনটা হাত খালি হয়েছে, তিনটা হাতে তিনটা মিথাইল মূলক বসাইছো, তখন কি হবে? ট্রাইমিথাইল কার্বিনল। ট্রাইমিথাইল কার্বিনল, ট্রাইমিথাইল কার্বিনল, ঠিক আছে? লাস্টেরটা। তাহলে তোমরা বুঝছো এগুলা? কে কে বুঝছো বলো? যদি বুঝে থাকো, এখানে যদিও দাগানো আছে, তারপরেও তোমরা এটা পারার কথা। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে এটা তোমাকে মুখস্থ করতে হবে না। দেখো স্টুডেন্টের সমস্যা হয় কি জানো? স্টুডেন্টের সমস্যা হয় কি জানো? স্টুডেন্টরা সবাই প্রায় জানে, গত 2-3 সেশনে যারা পরীক্ষা দিচ্ছে সবাইকে বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন ভাইয়েরা প্রায় বলতেছে যে দেখো তোমাদের ইয়া সলভ করতে হবে, অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে, অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে, অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে। এই কথা কে শুনো নাই আমাকে বলো? তোমাদের মধ্যে কে এই কথা শুনে নাই আমাকে বলো? যে অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে, এই কথা কেউ তোমরা শুনো নাই? এমন কেউ আসো? এমন কেউ আসো যে শুনো নাই বা যে কারো কাছ থেকে এই অ্যাডভাইস পায় নাই যে অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে মেডিকেল চান্স পাওয়ার জন্য রিসেন্ট ইয়ারগুলোতে? আচ্ছা, তা এখন অনুশীলনী এমসিকিউ সলভ করতে বলে, এখন অনুশীলনী এমসিকিউ সলভ করতে বলে, কিন্তু পোলাপাই মিসরিড করে, কথাটাকে মিসরিড করে, ঠিক আছে? মিসরিড করে কিভাবে? মিস ইন্টারপ্রেট করে। পোলাপাইন হচ্ছে যে শুধু ধুমাই মুখস্থ করতে থাকে। দুইটা মিসকনসেপশন আমি এখানে ক্লিয়ার করি তোমাদের। এক নম্বর হচ্ছে যে অনেকেরই এই ধারণা যে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে তোমরা জাস্ট হচ্ছে যে মুখস্থ করে হচ্ছে ভালো করে ফেলবা। এটা একটা মানে ভুল ধারণা, বড় ধরনের ভুল ধারণা। এবং হচ্ছে যে ওরা দিনের পর দিন হচ্ছে যে তোমার আসলে ফেইলই করে। এক্সেপশন একটা যেটা কেস থাকতে পারে ওইটা বাদে, আদারওয়াইজ হচ্ছে যাদের কনসেপ্ট ক্লিয়ার না তারা মেডিকেলে চান্সই পায় না। ভালো করা তো অনেক দূরের কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এই অনুশীলনী এমসিকিউ গুলোর কথা, অনুশীলনী এমসিকিউ গুলো কি করে? শুধু সলভ করতে মানে মুখস্থ করতে চায়। জাস্ট হচ্ছে বলছে অনুশীলনী এমসিকিউ আসবে, দুবার মুখস্থ করে ফেলে। মুখস্থ করে না বুঝে কখনোই তুমি ভালো আউটপুট দিতে পারবা না। দেখবে যে পড়া জিনিস কমন জিনিস পারো না, এরকম হয়েছে না? সেকেন্ড টাইমের আওয়াজ দাও। পড়া জিনিস কমন জিনিস পরীক্ষা হলে গিয়ে ভুল করছো না, নাকি ভুল করো নাই? আচ্ছা, তাহলে এখানে তোমার মূল কথা হচ্ছে যে আমি তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হচ্ছে যে তোমরা পড়াগুলা বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে মুখস্থ করবা। মুখস্থ কিছু জিনিস করতেই হবে, এটা আমি হচ্ছে অস্বীকার করতেছি না, কিন্তু তোমরা সব যেগুলো বোঝার বিষয় সেগুলো মুখস্থ করতে চাইও না। গেলে হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে যে তোমার নিজেরই লস হবে, নিজেই খারাপ করবে। আচ্ছা, তো এখন দেখো মিথাইল কার্বিনল। তাহলে কার্বিনল মানে হচ্ছে CH3OH, CH3OH। মিথাইল মানে এখানে হাত মানে বসানোর জন্য জায়গা দিতে হবে না, তাহলে একটা একজন সরাই ফেলছো, জায়গা দিছো, যা কাকে দিছো? মিথাইল মূলক, শেষ, মিথাইল কার্বিনল। এখন তোমরা বুঝছো এটা উত্তর কেন হয়েছে? আর কি এখন বুঝার পর আর কি মুখস্থ করতে হবে? ধরো পরীক্ষা মিথাইল কার্বিনল না এসে ডাইমিথাইল কার্বিনল আসলো বা ইথাইল কার্বিনল আসলো, তোমাদের কি সমস্যা হওয়ার কথা যে তোমরা বুঝো?
এবার আসে ইউপেক পদ্ধতি, জেনেভা পদ্ধতিতে আমরা তেমন একটা কিছুতে যাব না। আমরা যেমন দেখো এখানে এগুলো একটু সিরিয়ালি মনে পড়ার চেষ্টা করবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন মানে অ্যালকেনগুলোর নাম, এটা থেকে তুমি অন্য নামগুলো পেয়ে যাবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন, ডেকেন, আনডেকেন, ডোডেকেন, টেট্রাডেকেন, হেপ্টাডেকেন, এরকম করে টেট্রাডেকেন, পেন্টাডেকেন এরকম। তাহলে হচ্ছে দেখো এখন এগুলো থেকে তুমি যখন অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন সরাই ফেলবা তখন কি পাবা? অ্যালকাইল মূলক পাবা। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরালে মিথাইল মূলক, ইথেন থেকে সরালে ইথাইল, প্রোপেন থেকে সরালে প্রোপাইল, এরকম করে আইনাইল যুক্ত হবে। ঠিক আছে, এই চারটা আমরা দেখবা, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি নাই। এবার আসো আমরা নামকরণের কিছু বেসিক জিনিস আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। দীর্ঘতম শিকল আমরা খুঁজতে হবে, যে দিক থেকে আমরা নাম্বারিং করলে দীর্ঘতম শিকল পাবো আমরা সেদিক থেকে নাম্বারিং করব। তারপর হচ্ছে যে দিক থেকে আমরা কার্যকরীমূলক আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করব। হ্যাঁ, এরপরে একটা চার্ট আছে, ওই তোমার সক্রিয়তার ক্রমের একটা চার্ট আছে, সেই সক্রিয়তার ক্রমের যে চার্টটা আছে সেটা তোমার হচ্ছে যে পড়তে হবে। হ্যাঁ, সক্রিয়তার ক্রমের যে একটা চার্ট আছে সেই চার্টটা পড়তে হবে। ওকে, এই সেটা আমি তোমাদের দেখাই দিব। এখন আসো, অ্যালকেন হলে ইন বসবে, অ্যালকাইন হলে আইন বসবে, সবার শেষে অ্যালকোহল হলে অল বসবে, যেমন ইথানল, প্রোপানল, বিউটানল তোমরা জানো। কিটোন হলে অন বসবে, কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড বসবে। এগুলা এর একদম বেসিক ইনফো, আমরা এগুলাতে মানে না থামি। এগুলো তোমরা স্কিপ করে চলে যাবে, এখান থেকে কোশ্চেন আসে না মেডিকেল ভর্তি পরীক্ষা। এবার এখানে চলে আসো, ডিরেক্ট এখানে চলে আসো, কার্যকরীমূলকের অগ্রগণ্যতার ক্রম। হ্যাঁ, নিচের কোনটি অগ্রগণ্য, এভাবে আসতে পারে কোশ্চেন, নিচের কোনটি অগ্রগণ্য। হ্যাঁ, তো আমরা এটা একটু এখানে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করবো, দেখি আমরা এখানেই হচ্ছে তোমাদের রেডি করে দিতে পারি কিনা। তো দেখো, সবার প্রথমে সবচেয়ে বেশি অগ্রগণ্য বা সবচেয়ে বেশি তোমার আগের দিকে থাকবে, বা যেটা থাকলে তুমি যে এটাকে গুরুত্ব দিবে, এটার সবচেয়ে প্রথমে আসবে কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের পরে সেকেন্ডে আসবে সালফোনিক অ্যাসিড। সবগুলো অ্যাসিডগুলো সবার প্রথমে, অ্যাসিডগুলোর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড সবার আগে, তারপরে সালফোনিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড সবার আগে, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। হ্যাঁ, এইচএম, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, সিএসএইচএম, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে নাইট্রিল বা সায়ানাইড। তারপরে তাহলে অ্যাসিড চারটা প্রথমে, চারটার মধ্যে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সবার আগে, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপর অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড। এইচএম দিয়ে মনে রাখবে, হ্যালাইড আগে, অ্যামাইড পরে। তারপর হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড, এরপর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এগুলো তিনটা একসাথে, সবার প্রথমে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল। অ্যালকোহলের পরে অল, থায়োল। ঠিক আছে, তাহলে এই চারটা আরেকটা গ্রুপ করে ফেলবা। এরপর হচ্ছে অ্যামিন, অ্যামিন মানে এইসব অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহলের পরে থায়োল, থায়োলের পরে অ্যামিন। এরপরে অ্যালকিন, অ্যালকিন হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। মানে এখানে 2-3-1, 2-3-1। ঠিক আছে, এটা পড়তে গিয়ে গ্রামার একটা রুল মনে পড়ে গেছে। আই মানে 5%, 7% আর 3% এর ক্রমটা আর কি, ঠিক আছে, এটার ক্রমটা কখন হচ্ছে 1-2-3 হয় আর কখন 2-3-1 হয়, মনে আছে তোমাদের? জৈব রসায়ন ক্লাসে একটু ইংলিশ পড়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, সবগুলো তো ইন্টারকানেক্টেড, সবগুলোর উপরে তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে। যাই হোক, মনে থাকলে আনসার করো, না থাকলে সমস্যা নাই। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম চারটা অ্যাসিড, তারপরে মাঝখানে সায়ানাইড একটু বিষ, নাইট্রাইল বা সায়ানাইড। হ্যাঁ, অ্যাসিডের পরে বিষ, এরপরে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এগুলো অ্যালকোহলের পর অল, থায়োল একটা আছে, তারপরে অ্যামিন। তাহলে এগুলো একসাথে, অ্যালডিহাইড প্রথমে, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল, অ্যালকোহলের পর আরেকটা আছে অল, থায়োল, তারপরে অ্যামিন। আর এখানে 2-3-1। হ্যাঁ, তাহলে সবার আগে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যাসিড হ্যালাইড, তারপর এইচএম, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। তারপর হচ্ছে বিষ হচ্ছে সায়ানাইড, নাইট্রাইল বা সায়ানাইড। তারপর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। অ্যালডিহাইড আগে, তারপর কিটোন, তারপর অ্যালকোহল।
অ্যালকোহলের সাথে থায়োল একটা আছে, এরপরে অ্যামিন দিয়ে এখানে শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে 231। মনে থাকবে ইনশাআল্লাহ এভাবে পড়লে। এখনই আর একটা মুখস্থ হয়ে গেছে না, না এই মাথায় ঢুকে না এখন? জানাও কার কি এক্সপিরিয়েন্স জানাও। এই কোশ্চেনের আনসার নিচে কোন জায়গায় পাই বন্ধন নাই, কোন জায়গায় পাই বন্ধন নাই বলতো? পাই বন্ধন নাই মানে কি? ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড নাই, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড নাই, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে অ্যালকেন, তাই না? CN H2SN+2 সেই সূত্র অনুসারে এখানে 2 2 গুণ 4 যোগ 2 6, এটা অ্যালকেন। অ্যালকেনের মধ্যে কি কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে? অ্যালকেন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সবাই आंसर করো, সবাই যারা ক্লাসে আছে তারা आंसर করো। কে কে এখন আছে আমাকে একটু জানাও তো, সবাই आंसर দিয়ে জানাও কে কে এখন আছে ক্লাসে। আমি তো ঘোষণা দিছি যারা এই সপ্তাহে নিয়মিত ক্লাস করবে তাদেরকে আমি শিওর সাজেশন দিব জিকে ইংলিশের গত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা আমি তৈরি করছি। সো আমাকে তো জানতে হবে কে কে ক্লাসে তোমরা মাঝখানে থাকো, শুরুতে থাকো, শেষে থাকো। মিলি আছে, শামিমা আছে, নিশাত তাসলিম বোধহয় আছে, শুরুতে ছিল। গত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যে তৈরি করছি সাজেশন, এখান থেকে গত 4 বছরে তোমার হচ্ছে যে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসে নাই, এবারও আসবে না ইনশাআল্লাহ। সো তোমরা হচ্ছে যে এটা যদি পেতে চাও এই সপ্তাহের ক্লাসগুলো নিয়মিত করবা। ফারিহা আছে, ফারিহা, হ্যাঁ। খাতা কলম নিয়ে বসছো সবাই? আরে আমি এমসিকিউগুলো কিন্তু মোটামুটি সলভ করে দিচ্ছি, চেষ্টা করবো সবগুলো সলভ করে দেওয়ার জন্য। বক্সের এমসিকিউগুলো আলাদা পিডিএফ দিব তোমাদের, আমি আমার দিক থেকে সর্বোচ্চ করবো ইনশাআল্লাহ। এবার আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে যে একটু চোখ কান খুলে সুন্দর করে মনোযোগ দিয়ে টাইট করে বসো। এই অংশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সমানতা। দেখে আমি সব বলে দিচ্ছি, পরীক্ষার পরে কিন্তু তোমরা হচ্ছে যে কোনোভাবে বলার সুযোগ থাকবে না যে আমাদেরকে বলা হয় নাই বা ইয়া হয় নাই। তোমরা না পারলে সেটা নিজেরই লস। আমি বুঝাই দিচ্ছি কোনটা কোথায় কিভাবে পড়বা, বাসায় একটু পড়তে হবে এরপরে ক্লাসের পরে, ঠিক আছে? কালকের পড়া কে কি রেডি করছো বলো তো? কালকের ক্লাসে মানে গত ক্লাসে যেটা ছিল, যারা ছিল আর কি, তারা কে কে পড়া রেডি করছো বলো? আমি তোমাদের একটা কোশ্চেন করি, এই যৌগটা জৈব যৌগ নাকি জৈব যৌগ না বলো? দেখি জৈব যৌগ। তারপরে অজৈব যৌগের সংখ্যা কত পৃথিবীতে? এখন অজৈব যৌগের সংখ্যা কত? এই দুইটা কোশ্চেন আনসার করো। যারা কালকের কাছে আরো কোশ্চেন করবো। আচ্ছা, হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে জৈব যৌগ কিনা আর অজৈব যৌগের সংখ্যা কত, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এখন আসো আমরা সমানতা বলতে আসলে বা সমানু কাদেরকে বলবো? যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা, আর এই জন্য হচ্ছে রাসায়নিক ধর্ম দিয়ে একটা পার্থক্য প্রকাশ পায়, এদেরকে আমরা পরস্পর সমানু বলবো। যেমন ইথানল এবং ডাইমিথাইল ইথার, এই দুইটাই পরস্পর সমানু, কারণ হচ্ছে এদের আণবিক সংকেত একই C2H6O, ও কিন্তু হচ্ছে যে এদের গাঠনিক সংকেত ভিন্ন। হ্যাঁ, তো সমানতাকে আমরা মোটা দাগে হচ্ছে যে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঠনিক সমানতা, একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। হ্যাঁ, এই দুইটা মোটা দাগে ভাগ করতে পারি। তো গাঠনিক সমানতা যৌগের অবস্থিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্য হেতু গাঠনিক সমানতা উদ্ভব ঘটে। গাঠনিক সমানতা 5 প্রকার, একটা হচ্ছে চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটাবলিজম, প্রোটোবলিজম। হ্যাঁ, চেইন সমানতা, এই গাঠনিক সমানতা যে 5 প্রকার এটাও জানতে হবে। গাঠনিক সমানতা কয় প্রকার বলো? গাঠনিক সমানতা 5 প্রকার। গাঠনিক সমানতা কয় প্রকার? 5 প্রকার। গাঠনিক সমানতা কয় প্রকার? 5 প্রকার। 5, এই বড় একটা 5 এখানে লিখে রাখো, 5 এর ভিতরে লিখো গাঠনিক সমানতা, তাহলে মনে থাকবে। এরকম অ্যাটিপিক্যাল ভাবে পড়ার চেষ্টা করবা, মনে রাখতে পারে ব্রেইন অ্যাটিপিক্যাল জিনিসগুলাই। হ্যাঁ, গাঠনিক সমানতা বড় একটা বড় একটা 5 আঁকো। এই আশা করি তোমরা আর ভুলবে না গাঠনিক সমানতা যে 5 প্রকার। হ্যাঁ,
এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক আর কি। আচ্ছা, লিখে লিখে পড়তে হবে, বারবার বলতে হবে, বারবার দেখাইতে হবে, অ্যাটিপিক্যাল ওয়েতে প্রেজেন্ট করতে হবে, চিত্র আঁকে পড়তে হবে, এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক। ওকে, এখন ধরো হচ্ছে গাঠনিক সমানতা 5 প্রকার কি কি? চেইন সমানতা, চেইনের মধ্যে কোনো যদি তোমার চেঞ্জের কারণে সমানতা হয় সেটা। অবস্থান সমানতা, একটা মূলকের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে যে সমানতা সেটা অবস্থান সমানতা। কার্যকরীমূলক সমানতা, আণবিক সংকেত একমিক গাঠনিক সংখ্যার মধ্যে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক, সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এরপরে মেটামারিজম আমরা দেখবো, তারপরে টোটামারিজম আমরা দেখবো। মেটামারিজম হচ্ছে যে আমাদের যে মানে তোমার ইয়েটা থাকবে, কার্যকরীমূলকটা থাকবে, তার দুই পাশে হচ্ছে যে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে, ঠিক আছে, এটা। এরপর হচ্ছে টোটামারিজম হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা, এক সময় থেকে আর সময় থেকে মানে একটা যৌগ থেকে আরেকটা যৌগে রানিং বা হচ্ছে যে তৈরি হতে থাকবে ডাইনামিক ওয়েতে, হ্যাঁ, এটা হচ্ছে যে টোটামারিজম। তো আমরা একটা একটা করে দেখি, কিছু এক্সাম্পল দেখবো। যেমন হচ্ছে বিউটেন এবং হচ্ছে 2 মিথাইল প্রোপেন। এখানে হচ্ছে তোমার চেইনে দেখো, চেইনে জাস্ট একটা চেঞ্জ, এটা হচ্ছে একটা নরমাল, আর এখানে একটা শাখা আসছে, ঠিক আছে। তাহলে 2 মিথাইল প্রোপেন এবং বিউটেন এদের হচ্ছে যে কি ধরনের সমানতা আছে? চেইন সমানতা, জাস্ট চেইনে একটা চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। অবস্থান সমানতা দেখো একদম সিম্পল, জাস্ট তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে যাচ্ছি এবং আসতে পারে যে নিচে কোন দুটি যৌগের মধ্যে অবস্থান সমানতা আছে, হ্যাঁ। যেমন দেখো এই যে এটা হচ্ছে বিউট 1 ইন, বিউট 1 ইন, এখানে হচ্ছে 1 নম্বর কার্বন দ্বিবন্ধন আছে, এখানে 2 নম্বর কার্বন দ্বিবন্ধন আছে। তাহলে হচ্ছে জাস্ট বন্ধন যেটা আছে, অসম্পৃক্ত বা পাই বন্ধন যেটা আছে বা ডাবল বন্ধন যেটা আছে, তার অবস্থানে ভিন্নতার কারণে যে সমানতা দেখা গেছে সেটাই হচ্ছে যে অবস্থান সমানতা। এখানে আছে, এখানে ওএইচ আছে 1 নম্বর কার্বনে, এখানে আছে 2 নম্বর কার্বন, তার উপর ভিত্তি করে তোমার হচ্ছে যে সমানতা সেটাই অবস্থান সমানতা। কার্যকরীমূলক সমানতা কি? কার্যকরীমূলক সমানতা দেখো, এই যে আমরা একটু বলছিলাম ইথানল এবং ডাইমিথাইল ইথার, এটা আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেতের মধ্যে এখানে আছে কার্যকরীমূলক OH, এখানে হচ্ছে ইথারের মূলক ROR ইথার, তাই না? ROR দুইটি অ্যালকাইল মূলক মাঝখানে যখন থাকবে সেটাই হচ্ছে ইথার। এখন আসো এখানেও দেখো প্রোপানল এবং অ্যাসিটোন, এখানে হচ্ছে অ্যালডিহাইডের মূলক CHO, এখানে হচ্ছে যে কিটোনের মূলক CO, ঠিক আছে, কিন্তু আণবিক সংকেত এদের একই। এটা মেটাবলিজম, মেটাবলিজম দেখো সুন্দরভাবে ডেফিনিশনটা খেয়াল করো, সুন্দরভাবে ডেফিনিশনটা খেয়াল করো। একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে তখন সেটাকে মেটামার বলে। কার্যকরী মূলকের উভয় পাশে যখন হচ্ছে যে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা থাকে, এটা আমি তোমাদের কিভাবে বুঝাই দেখো, এখানে এটা হচ্ছে কার্যকরী মূলক, এটা এ পাশে কার্বন আছে একটা, এ পাশে কার্বন আছে 4টা, তাহলে এটা 1:4। এটাতে দেখো, এটা হচ্ছে 2:2, এটাতে হচ্ছে 2:2, এটাতে হচ্ছে যে 1:, এখানে কয়টা 3, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটারই আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত তুমি দেখো কার্যকরী মূলকের উভয় পাশে ভিন্ন ভিন্ন কার্বন সংখ্যা, এক জায়গায় হচ্ছে 1:4, এক জায়গায় হচ্ছে 2:2, আর এটা হচ্ছে 1:3, ঠিক আছে। তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা দেখা যায় সেটাই হচ্ছে মেটাবলিজম। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার? এই জিনিসটা মেটাবলিজম ক্লিয়ার না শুনে আমি সামনে যাব না, তোমরা সবাই জানো আমাকে তোমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা। মেটাবলিজম নিয়ে অনেকের হচ্ছে কনফিউশন থাকে, আমি চাই না তোমাদের কোনো কনফিউশন থাকুক, হ্যাঁ। তো তোমরা আমাকে সবাই জানাও তোমরা হচ্ছে যে জিনিসটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, জাস্ট ক্লিয়ার বললেই হবে, হ্যাঁ, যে আমরা বুঝছি, হ্যাঁ। এখন আসো দ্বিযোজী কার্যকরীমূলক যেটা আছে ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে মেটাবলিজম ঘটে। মেটাবলিজম কখন ঘটে? দ্বিযোজী কার্যকরীমূলক, যেমন ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন, ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন। এটা অন্তত তোমরা কয়বার পড়বা? তোমরা প্রত্যেককে 3বার করে পড়ো, আমার সাথে সাথে পড়ো। দ্বিযোজী কার্যকরীমূলক যেটা আছে, দ্বিযোজী কার্যকরীমূলক, হ্যাঁ, ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন। দেখো সেকেন্ডারি অ্যামিন মানে কি রকম, তোমার NH এ পাশে একটা আর, এ পাশে একটা আর, এটা দ্বিযোজী, দুই দ্বিযোজী। তারপরে তোমার দেখো ইথার, ইথার কি রকম, ROR ইথার, তাহলে হচ্ছে এ পাশে একটা, এ পাশে একটা দ্বিযোজী। তারপরে কিটোন দেখো, কিটোন মানে কি, COR দ্বিযোজী। মুখস্থ করতে হবে না, এক হচ্ছে তুমি পড়বা, 3বার পড়ছো, আবার আমি তোমাকে দেখাই দিছি কেন দ্বিযোজী। এখানে একটা অ্যালকাইল মূলক, 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 ঠিক আছে। যদি এভাবে তোমার মনে না থাকে এখানে লিখে রাখো না, একটা স্টিকি নোট দিয়ে লিখে রাখো, শেষ, খাতা নোট করে ফেলো, তাইলে তোমার মুখস্থ করতে হচ্ছে না। মুখস্থ মানে চেষ্টাও করবো মনে রাখার, বারবার করে আবার এরকম বোঝারও চেষ্টা করবো, ঠিক আছে। কেন দ্বিযোজী? তাহলে এগুলো তুমি ইজিলি মনে রাখতে পারবে যে দ্বিযোজী কার্যকরীমূলকের মধ্যে মেটাবলিজম ঘটে। দ্বিযোজী কার্যকরীমূলকের মধ্যে মেটাবলিজম ঘটে। আচ্ছা, শামিমা একটু আবার বলতে বলছে, আমি একটু আবার রিপিট করি, তোমরা যারা বুঝছো তারা আবার একটু শোনো, আবার যত বেশি শুনবে তত বেশি মনে থাকবে, হ্যাঁ। আর আমি তোমাদের এখন যেটা এটা যেভাবে মনে রাখতে বলছি তোমরা সেভাবে মনে রাখবে ইনশাআল্লাহ। তো এবার আসো আমরা আবার একটু পড়ি। সেটা হচ্ছে যে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমানুগুলিতে যখন কার্যকরীমূলকের উভয় পাশে, একই সমগোত্রীয় শ্রেণী মানে সবগুলো ইথার, এই সবগুলো হচ্ছে কিটোন,
ঠিক আছে, একই সমগত শ্রেণী যখন কার্যকরী মূলকের ভিন্ন উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্নতা থাকবে। দেখো এটাও ইথার, এটাও ইথার, এটাও ইথার, এটা অক্সিজেনের এই পাশে মানে কার্যকরী মূলক এখানে অক্সিজেন, এটার এই পাশে হচ্ছে তোমার অক্সিজেন না, অক্সিজেনের দুইটা হাত, দুই দিকে দুইটা হাত আর কি, অ্যালকাইল মূলক বসবে সেটা বলার জন্য বলা আর কি। তাহলে এ পাশে একটা কার্বন, এ পাশে হচ্ছে তিনটা কার্বন। এখানে দেখো এখানে কার্যকরী মূলক, এখানে এ পাশে দুইটা কার্বন, এ পাশে দুইটা কার্বন, এখানে এ পাশে একটা কার্বন, এ পাশে তিনটা কার্বন। তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন ভিন্ন দেখে এই তিনটা যোগে। ঠিক আছে, এই তিনটা যোগে কার্যকরী মূলকের উভয় পাশে, এখানে তোমার ভিন্ন না থাকলে এখানে গঠনগত একটু ভিন্নতা আছে, এখানে একসাথে মিথাইল মূলক দুইটা বসছে, তাই হচ্ছে কার্বন সংখ্যা ভিন্ন না হইলেও এরা তিনজনই হচ্ছে যে একে অপরের সমান মেটামার। ঠিক আছে, এবার ক্লিয়ার? তোমাদের ফ্রেন্ড ট্রেন্ড থাকলে কাছে কোনো ফ্রেন্ড মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিলে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাই দিবা, প্লাস হচ্ছে যে আমাদের ক্লাসগুলোতে মেনশন করে দিবা, বলবা যে এখানে ফ্রি ক্লাস চলতেছে, আরো এক সপ্তাহ আমাদের ফ্রি ক্লাসগুলো চলবে। এরপরও আমরা কন্টিনিউয়াস হচ্ছে যে তোমাদের বিভিন্ন বিষয়ে হচ্ছে যে ক্লাস দিব, গাইডলাইন দিব, মানে এখানে তোমরা হচ্ছে যে ইনশাআল্লাহ লিমিটটি হচ্ছে পরীক্ষা পর্যন্ত ভ্যালু পাবা। আর যাদের হচ্ছে যে একটু স্পেশাল কেয়ার প্রয়োজন তাদের জন্য তো আমাদের হচ্ছে যে 10 জন স্পেশাল ব্যাচ আছেই, ওইখানে এখনো তোমার হচ্ছে যে সিট ফাঁকা আছে 2-3টা, এখনো অনেকের সাথে কথাবার্তা হচ্ছে, যারা এখনো পেমেন্ট করে নাই তাদের জন্য ঝুলে আছে আর কি। তো হচ্ছে যে আরো অনেকে বলছে যে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, 2-3 দিন টাইম চাইছে পেমেন্ট করার জন্য, তাদের জন্য অপেক্ষা আর কি। আদারওয়াইজ যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরকেও ক্লাসের লিঙ্ক পাঠাচ্ছি আমরা, যারা টাইম ম্যানেজ করতে পারতেছে তারা এখন ক্লাসগুলোতে জয়েন হচ্ছে। আর ইনশাআল্লাহ আমরা এই সময়টুকু পরে ক্লাস শুরু করে দিব। তো হচ্ছে যে আমি অ্যানাউন্স করে দিই তোমাদের, আমাদের 10 জনের যে প্রাইভেট ব্যাচ আছে, স্পেশাল প্রাইভেট ব্যাচ, এখানে আমরা মেডিকেলের A to Z প্রিপারেশন নিব একসাথে, পার্সোনাল কেয়ারের মাধ্যমে, পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে, এবং একদম বেসিক থেকে। এখানে এই ক্লাসগুলো আমরা যেভাবে নিচ্ছি ওইভাবে নিব, ওইখানে আলাদাভাবে আবার রিভিশন ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের একদম শুরু থেকেই। হ্যাঁ, প্রথম সপ্তাহের পরে রিভিশন ক্লাস আমাদের শুরু হবে, সেই রিভিশন ক্লাসে আমরা হচ্ছে যে ওই সপ্তাহের মধ্যে যা পড়াবো তা আবার একটা রিভিশন ক্লাসে পড়াই দিব। আবার হচ্ছে আমাদের উইকলি, ডেইলি এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, এরকম। তারপরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সবই থাকবে, অনেক অর্গানাইজড এবং হচ্ছে গোছানো প্রিপারেশন যারা নিতে চাও, যারা সেকেন্ড টাইমে একদম ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আর কি ডেডিকেটেড। তো কেউ যদি এনরোল করতে চাও আমাকে নক দিও, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অ্যাজ অলওয়েজ। এটা হচ্ছে আমার নাম্বার। 10 জনের প্রাইভেট ব্যাচে কেউ যদি এনরোল করতে চাও, সিরিয়াস হও, বিস্তারিত আমার থেকে জানতে পারবা, আমাকে নক দিয়ে আমি বিস্তারিত বলবো, তোমার সম্পর্কেও জানবো যে কেউ এনরোল করতে চাইলেই আমি নিই না, যারা এনরোল করছে তারা জানে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কথা দিচ্ছে কিছু ব্যাপারে ডেডিকেটেড থাকবে, যেভাবে যেভাবে বলবো সেভাবে। আরো কিছু ব্যাপার আছে, ওইটা যা নক দেওয়ার পরে তোমরা জানবা। তো আগে হচ্ছে যে যারা আগ্রহী তারা নক দাও এজ আর্লি এজ পসিবল। ওকে, তাহলে আসো নাম্বারটুকু রাখতে পারো বা টেলিগ্রামে আমার পোস্টে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে মেটাবলিজম আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে টটোমারিজম। এবার হচ্ছে টটোমারিজম। টটোমারিজম হচ্ছে যে টটোমারিজম প্রক্রিয়া সমানুগত যখন এক প্রকার কার্যকরীমূলক কাঠামো স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ এটাকে ফোর্স করা হয় না, স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরীমূলকে রূপান্তরিত হয়, উভয় কাঠামো সামঞ্জস্য বিরাজ করে, জন্য টটোমারিজমকে গতিশীল কার্যকরীমূলক সমানতা বলে। এটা কি বলে? গতিশীল কার্যকরীমূলক সমানতা, গতিশীল কার্যকরীমূলক সমানতা, গতিশীল কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে, ওকে, গতিশীল কার্যকরীমূলক সমানতা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এখন আসো আমরা এটাকে কিটোইনল টটোমারিজম বলে, এটাকে কিটোইনল টটোমারিজম বলে। ঠিক আছে, কারণ কিটোন থেকে এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। এই তো দেখো কিটোনটা এখানে কি হয়, এখানে তোমার হচ্ছে যে একটা বন্ড ভেঙে যায়, অক্সিজেন একটা বন্ড ভেঙে যায়, ভেঙে এর একটা হাত খালি হয়, সেই হাত এবং এখানে এই বন্ডটা ভেঙে যায়, এই দুটো মিলে এখানে ডাবল বন্ড ফর্ম করে ফেলে, তারপরে এই হাইড্রোজেনটা এখান থেকে মুক্ত হয়ে গিয়ে এখানে বসে যায়, তখন এটা কিটোন মূলক থেকে OH মূলকে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, কিটো মূলকটা কিসের কোন মূলকে কনভার্ট হয়? OH মূলকে কনভার্ট হয়। এখানে ইন এবং অল দুইটা মূলকে রূপান্তরিত হয়। এখানে তোমার হচ্ছে যে অ্যালকিনের ডাবল বন্ডও আছে আবার অ্যালকোহলও আছে, এজন্য এটা কি ইনল বলে, ইনল সমান
কারণ হচ্ছে অ্যালকিনে ডাবল বন্ডও আছে, আবার অ্যালকোহলের ওএইচও আছে, এই জন্য এটাকে ইনল বলা হয়, ইনল সমানু বলা হয়। কিটোন থেকে যেহেতু আসে এই জন্য এটাকে কিটো ইনল টটোমারিজম বলে। এখান থেকে তোমাদের হচ্ছে যে গত বছর বা এর আগের বছর একটা কোশ্চেন আসছে, হ্যাঁ, নিচের কোনটি কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে, কিটোনা একটা যৌগ ছিল, সেটাই হচ্ছে উত্তর। এরকম বেসিক লেভেলের কোশ্চেন আসে। এখন তাহলে হচ্ছে পারানা কারা? পারানা কারা? পারানা হচ্ছে যে যারা ঠিকমতো ক্লাস করে না, যারা কঠিন মনে করে বাসায় বসে থাকে তারা পারে না, আদারওয়াইজ যারা ক্লাস করে বুঝে পড়ে তারা ঠিকই পারে। তো এখন আসো, এই যেমন দেখো এখানে হচ্ছে প্রোপানন এবং প্রোপিন টুয়েল, এগুলো হচ্ছে যে এক অপরের টটোমার। হ্যাঁ, টটোমার। কোন সংকেতে মেটামার সম্ভব? কোন সংকেতে মেটামার সম্ভব? এখন এটা তোমরা কিভাবে বের করবে বলো তো? এটা কি কোনো ওয়ে আছে নাকি বুঝতে পারবা? এক নম্বর হচ্ছে ও যদি থাকে তাহলে সেটা কি কি হইতে পারে? ও থাকলে ওএইচ হইতে পারে, তারপরে তোমার হচ্ছে যে সি ডাবল বন্ড ও হইতে পারে। আমরা তো শুধু চিন্তা করবো কি কি মেটামার। আমরা জানি যে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, তারপর হচ্ছে তোমার দ্বিযোজি কার্বনিল মূলক এবং দ্বিযোজি ইথার। ধরো যদি আমি এটা চিন্তা করি তাহলে আমি হচ্ছে যে এরকম যদি করে ফেলি যে C2H5O আবার C2H5O, তাহলে হয়ে গেছে। দেখো জাস্ট এটা একবার ট্রাই করছি, মিলে গেছে। এটা অবশ্য দাগানো আছে, আমি ওই জন্য ট্রাই করছি। কিন্তু তোমরা এভাবে বের করতে পারবা কিনা আমাকে বলো, ইজ ইট পসিবল অর নট? যে আমি তোমাদের যে বললাম সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি হচ্ছে তোমার কিটোন এবং সেকেন্ডারি ইথার বা দ্বিযোজি আর কি, দ্বিযোজি ইথার, এগুলো হচ্ছে যে মেটাবার সম্ভব। এই বেসিকের উপর ভিত্তি করে তোমরা কি এটা বের করা পসিবল না? বুঝছো কিনা এই কোশ্চেনটাকে? আগে বুঝছো বলো, রেসপন্স করো। আমি তোমাদের গত দিনও বলছি যে যত বেশি রেসপন্স করবা সে তত ভালো শিখবা। এটা নর্মাল। অ্যাক্টিভ লার্নার হও, প্যাসিভ লার্নার হয়ে তো লাভ নাই। যা শুনতেছ এগুলো তো মনে থাকবে না। মনে তখন থাকবে যখন তুমি কোনো একটা কাজ নিজে হাতে করো, এনগেজমেন্ট থাকে তোমার ওইটার সাথে, তখন ওইগুলো একটা স্মৃতি তৈরি হয়ে যায়, তোমার মনে থাকে। ঠিক আছে? কোন একটা তোমার হচ্ছে যে এই যে তুমি অনেক অনেক ভিডিও দেখো, সবগুলো ভিডিওর কাহিনী তো তোমার মনে থাকে না। কোনগুলো মনে থাকে এখনো? ইমোশনালি কানেক্টেড যেগুলা। এই যেমন আমি তোমাদের যদি একটা বলি, গ্রামীণ একটা অ্যাড ছিল না যে স্বপ্ন যাবে বাড়ি আমার, ঠিক আছে? এটা কে শোনো হয় বলো? এমন কেউ আছে যে শোনো নাই? আগে তো সবার হচ্ছে যে টিভি টিভি দেখার অভ্যাস ছিল, এখন না টিভি দেখা নাই। তো এটা মানুষকে কেন তোমরা এত বেশি মানে মনে রাখতে পারছে? এখনো মানুষ হচ্ছে যে ইতি আসলে শেয়ার করে এটা। কারণ কি? কারণ মানুষকে ইমোশনালি কানেক্টেড করে ফেলছে। ঠিক আছে? ঈদের সময় সবাই বাড়ি যায়, খুব সুন্দর একদম হচ্ছে যে মানে আমাদের পুরো ইমোশনটাকে ধারণ করে, এই জন্য। তো তোমরা অ্যাক্টিভ লার্নার হও, বুঝছো কিনা সেটা জানো, ক্লাসে শিখতে আসছো, এখানে বোঝার জন্য জিজ্ঞেস করলে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে পরীক্ষা হলে গিয়ে না পারলে, ঠিক আছে? কারণ সবাই তোমাদের দিকে তাকাই আছে, তোমার বাবা মা ফুল ফ্যামিলি তাকাই আছে, ভালো একটা কিছু করবা, ভালো রেজাল্ট করবা, তোমার নিজেরও স্বপ্ন। তো এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য স্ট্র্যাটেজি হইতে হবে, প্ল্যান করে আগাইতে হবে, এটা অ্যাক্টিভ হইতে হবে, পরিশ্রম করতে হবে। তো এখন এই কোশ্চেনটা বুঝছো কিনা আমাকে বলো। আমি চাই যে তোমরা হচ্ছে জৈব রসায়নের একদম কোর কনসেপ্ট গুলো নিয়ে সুন্দরভাবে বেসিক বুঝে বুঝে পড়ো, ঠিক আছে? যেটা রিফ্লেকশন এই দুইটা ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমরা যদি থাকো, আজকে যদি হচ্ছে যে স্টুডেন্ট তোমরা কম আসো, কালকের ক্লাসে আর একটু বেশি রেসপন্স ছিল। তো এটা যদি ডে বাই ডে কমতে থাকে তাহলে হচ্ছে যে আমি এটা কন্টিনিউ করব না। কারণ হচ্ছে যে আসলে ফ্রি আসলে ভ্যালু দিলে তোমার হচ্ছে যে সেই জিনিসগুলোর কোনো দাম থাকে না। হ্যাঁ, পেড কোর্সে তোমার ঠিকই হচ্ছে যে মানে তখন পেড কোর্সে আসলে কিছু কিছু যাদের সিরিয়াসনেস নেই তারা আসলে ফ্রি পেড আর কি। তারপর হচ্ছে পেড কোর্সে একটু গরজ থাকে ক্লাস করার, ফ্রিতে আসলে সেই গরজটা থাকে না। আচ্ছা, এখন কিটোন টটোমারিজমের শর্ত প্রথমে কার্বন মূলযুক্ত অ্যালডিহাইড বা কিটোন হতে হবে। তাহলে একদম স্পেসিফাই করে দিছে, এটা হয় অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে। কার্বনিল মূলযুক্ত, এই কার্বনিল মূলযুক্ত থাকতে হবে। অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে, অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত কার্বন মূলকের সাথে যুক্ত sp3 সংকরিত বা সম্পৃক্ত কার্বন পরমাণুতে কমপক্ষে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা হাইড্রোজেন কাকে বলে কে বলতে পারো? যে কার্বনের সাথে কার্যকরী মৌল যুক্ত থাকে, ধরো এই কার্বনটা এটার সাথে কার্যকরী মৌল COH যুক্ত আছে, এটাকে আমরা বলবো আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন।
যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যুক্ত আলফা হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? বুঝছো আলফা হাইড্রোজেন কি? আলফা হাইড্রোজেন পরেও লাগবে। এখানে দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে যে কার্বনের মূলক যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন হইতে হবে টটোমারিজম প্রদর্শনের জন্য, আর একটা শর্ত হচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তোমরা কি আলফা হাইড্রোজেনের কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদের একটা সুন্দর জিনিস বলছিলাম যে পাইরল এর মধ্যে তোমার হচ্ছে হেটেরোমূলক কি থাকে বলো তো? কালকে গত ক্লাসের পড়া, যারা গত ক্লাস করছো সবাই আনসার করার চেষ্টা করো। পাইরোলে দরকার হলে যদি ভুলে যাও তাহলে দেখে একটু আনসার করার চেষ্টা করো। পাইরোলে হেটেরো পরমাণু মূলক কি থাকে? কি থাকে বলতো পাইরোলে? আচ্ছা, আলফা হাইড্রোজেনের কনসেপ্টটা ক্লিয়ার? যেমন দেখো এখানে সিওএইচ হচ্ছে যে কার্যকরী মূলক, এটা এই কার্বন সাথে যুক্ত, এই কার্বনকে আমরা বলবো আলফা কার্বন। এই কার্বন সাথে যুক্ত যে হাইড্রোজেন দুইটা আছে এগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। ঠিক আছে? এখানে কার্বনে এখানে তোমার কিটো মূলক যেটা আছে সেটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনকে আমরা বলবো আলফা কার্বন, তার সাথে যে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে তাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। হ্যাঁ, এই কার্বন যেটা যুক্ত এখানে তোমার এটা কিটো মূলক, এর সাথে যুক্ত এই কার্বন, এটাকে আমরা বলবো আলফা কার্বন, এর সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। সেম বেনজালডিহাইড এবং বেনজোফেনন আলফা হাইড্রোজেন না, এরা টটোমারিজম প্রদর্শন করে না। দেখছো অ্যালডিহাইড মূলক থাকলে যে হবে ব্যাপারটা এরকম না। এখানে অ্যালডিহাইড আছে কিন্তু এখানে আলফা হাইড্রোজেন নাই। চিত্রটা কিরকম হবে? এরকম চিত্র আঁকলে তোমরা আসলে কনসেপ্টটা বুঝবে না, আমি তোমাদের দেখাইতে হবে এটা একদম যে বা এটা পড়েও নাই কখনো তারাও যদি ক্লাস করো মনোযোগ দিই, আমার বিশ্বাস ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে। বুঝছো? চারপাশে দিয়ে দিছে। আচ্ছা যাক, একটু ধৈর্য ধরো। এখানে তোমার সিএইচও বসছে, এখানে তো প্রত্যেকটার সাথে নরমালি একটা একটা হাইড্রোজেন থাকে তাই না? প্রত্যেক প্রান্তে একটা হাত খালি থেকে সে হাতে একটা হাইড্রোজেন থাকে। এখন ওইখানে এইখানের ক্ষেত্রে বেনজালডিহাইডের ক্ষেত্রে ওই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে বসছে হচ্ছে সিএইচও। তাহলে সিএইচও কে আমরা বলি কার্যকরী মূলক, সে যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে আমরা বলি আলফা কার্বন। সে আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন বসার কোনো সুযোগ নাই, মানে কোনো আলফা হাইড্রোজেন নাই। এই আলফা হাইড্রোজেন না থাকে বেনজালডিহাইড এবং বেনজোফেনন দুইটাই হচ্ছে যে টটোমারিজম প্রদর্শন করে না। ব্যতিক্রমটা মনে থাকবে ইনশাআল্লাহ, আমি জাস্ট মুখস্থ করতে বলি না, তোমাদের দেখাই দিচ্ছি যে কিভাবে এটা কাজ করে। এবার আসলে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা মানে ত্রিমাত্রিক সমানতা। এটার মধ্যে আছে কি তোমার ত্রিমাত্রিক সজ্জার মধ্যে বিন্যাসের মধ্যে পার্থক্য দেখার কারণে যে সমানতা সেটা স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাকে আমরা কনফিগারেশন বলা হয় ত্রিমাত্রিক চিত্রকে। স্টেরিও সমানতা দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা যেটাকে আমরা সিস ট্রান্স সমানতা বলে জানি, একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। একটা হচ্ছে কি আলোক সক্রিয় সমানতা, আলোক সক্রিয় সমানতা। ওকে, এখন আসো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা দুইটা শর্ত খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এরকম হইতে হবে, এই তোমার এ বি দুইটা মূলক কার্বনের সাথে বসবে, কার্বন ডাবল বন্ড আকারে থাকবে, আবার এই পাশে এ বি থাকবে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে হয় এখানে একটা মূলক ভিন্ন হইতে পারে, ডি হইতে পারে। এখানে এই পাশে এ আর বি, এখানে এ থাকলো আর এখানে বি এর বদলে ডি থাকলো, একটা মূলক ভিন্ন হইলেও সমস্যা নেই। প্রতিস্থাপিত অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমতা প্রদর্শন করে, এবং চাকরিক জৈব যৌগ যেগুলো আছে সেগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য যখন মানবে তখন সেটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। যেমন হচ্ছে বিউ টু ইন এর মধ্যে দুটি জ্যামিতিক সমতা পসিবল। যেমন দেখো এটাকে তুমি যদি এ ধরো, এটাকে বি ধরো, আবার এর পাশে এ, এটাকে এর পাশে বি। এখানে হচ্ছে এ কোণায় এ, এ কোণায় এ, এ কোণায় বি, এ কোণায় বি। যখন কোণায় কোণায় থাকবে তখন সেটা ট্রান্স সমানো, যখন এক পাশে থাকবে তখন সিস, সিস মানে এক পাশে, এক পাশে এ এক পাশে বি, তখন সেটা হচ্ছে সিস সমানো। আর যদি যখন কোণায় কোণায় থাকবে তখন ট্রান্স সমানো। ক্লিয়ার? একদম কোর কনসেপ্ট, বেসিক কনসেপ্ট এগুলো। আশা করি তোমরা বুঝছো। যেমন প্যান্টুইন, ট্রান্সপ্যান্টুইন, সিসপ্যান্টুইন, এই যে বলছি চাকরিক যৌগগুলো জ্যামিতিক সমানতার জন্য সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন এখানে সিস সাইক্লোপ্রোপেন কারণ একই সাইডে আছে,
এটা হচ্ছে ট্রান্সকার্ন, কোনায় কোনায় আছে একই জিনিস। এখন সিজ সমাণু এবং ট্রান্স সমাণুর মধ্যে বেসিক ডিফারেন্স, সিজ সমাণু এবং ট্রান্স সমাণুর মধ্যে বেসিক ডিফারেন্স গুলা তোমাদের পরীক্ষায় খুব বেশি লাগে। হ্যাঁ, আচ্ছা তোমরা জাস্ট একজন আনসার করছো যে পাইরুলে হচ্ছে যে কি মূলক থাকে, কেউ পড়া নাই গত ক্লাসের পড়া? আচ্ছা আচ্ছা আমি এখানে একটা কিছু কিছু কোর কনসেপ্ট দিই তোমাদের। সিজ সমাণু যেগুলো আছে তাদের গলনাঙ্ক কি হয়? তুলনামূলকভাবে কম হয়। ট্রান্স সমাণুগুলোর বেশি হয়, ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি। এবং যাদের গলনাঙ্ক বেশি তাদের তোমার হচ্ছে যে দ্রবণীয়তা কম হবে নাকি বেশি হবে বলতো? মানে নরমাল কি, নরমাল বেশি হওয়া নাকি কম হওয়া? যাদের হচ্ছে যে তোমার গলনাঙ্ক বেশি তাদের দ্রাব্যতা কম হবে। তাহলে তোমার হচ্ছে যে ট্রান্স সমাণুর সাথে সিজ সমাণুর দ্রাব্যতা প্রতিসারাঙ্ক এগুলো বেশি, কারণ হচ্ছে এটার গলনাঙ্ক কম। গলনাঙ্ক কম মানে পানিতে দ্রাব্যতা বেশি হবে, প্রতিসারাঙ্ক বেশি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে তোমার স্থিতি, স্থিতি যাদের স্থায়িত্ব, স্থায়িত্ব যাদের বেশি তারা তাদের দ্রবণীয়তা বেশি হবে নাকি কম হবে বলো? স্থায়িত্ব যাদের বেশি তাদের দ্রবণীয়তা কম হবে, স্থায়িত্ব যাদের কম তাদের দ্রবণীয়তা বেশি হবে। তাহলে এক দ্রবণীয়তা দিয়ে তুমি অনেক কিছু মনে রাখতে পারো। ঠিক আছে, এক দ্রবণীয়তা দিয়ে তুমি অনেক কিছু মনে রাখতে পারো, যে দ্রবণীয়তা মনে রাখলে দ্রবণীয়তা বেশি কার? দ্রবণীয়তা বেশি হচ্ছে সিজের, সিস। তাহলে দ্রবণীয়তা বেশি, তাই এটা গলনাঙ্ক কি হবে? কম হবে, গলনাঙ্ক কম হবে। এটা গলনাঙ্ক কম হবে এবং এটার স্থায়িত্ব কম, স্থায়িত্ব কম। স্থায়িত্ব কম বলে সহজে ভেঙে যায়, সহজে পানি দ্রবীভূত হয়। ঠিক আছে, মনে থাকবে এগুলা। এখানে তো তোমার হচ্ছে সবকিছু এলোমেলো করে দেওয়া আছে, আমি যে এগুলো লিখে রাখছো এগুলো লিখে ফেলো। লিখতে পারছো নাকি আবার বলবো? বলো তো, লিখতে পারছো নাকি আবার বলবো? আচ্ছা আজকে সবাই ঘুমাই ঘুমাই ক্লাস নিয়ে করতেছে, সমস্যা নেই। সিস বিউটেড আয়োনিক অ্যাসিড যেটা, সেটাকে বলা হয় ম্যালিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। একই পাশে হচ্ছে তোমার সিরাবোনোইচ থাকে আর এক পাশে হচ্ছে হাইড্রোজেন থাকে। আর যখন এগুলো কোনায় কোনায় থাকবে ট্রান্স, তখন সেটা হবে ফিউমারিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে টটোমার। নিচের কোন সংকেত দ্বারা টটোমার তৈরি করা পসিবল? টটোমার তৈরি করা পসিবল। টটোমার কে কখন হবে? তোমার হচ্ছে যে কার্বনিক মূলযুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন, কার্বনিক মূলযুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন। এখন তুমি কার্বনিক মূলক দিয়ে দাও, তাহলে কার্বন একটা ইউজ হয়ে গেছে, অক্সিজেন একটা ইউজ হয়ে গেছে। তাহলে কার্বনিক, এখানে আরেকটা যদি CHO দাও, আচ্ছা এখানে ও তো দিয়েই দিছে, CH3 দাও, তাহলে কার্বন দুইটা ইউজ হয়ে গেছে। আর এই পাশে তুমি CH3 দাও, সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই মূলক দ্বারা তোমার কি পসিবল?
টটোমার পসিবল, কারণ এখানে হচ্ছে কার্বনিক মূলযুক্ত এটা একটা কিটোন, ঠিক আছে, কার্বনিক মূলযুক্ত এটা একটা কিটোন, তাই এটাতে হচ্ছে টটোমার পসিবল। ক্লিয়ার? তোমরা কি কোশ্চেনগুলো মানে বেসিক সব বুঝতেছো? আজকে তোমাদের কোনো রেসপন্স নাই, আমি বুঝতেছি আসলে কেন তোমরা রেসপন্স করতেছো না, আমার আসলে ক্লিয়ার না। নিশাত, মিলি, শামিমা যারা ক্লাসে আছো, জুবাইদুল, হঠাৎ করে তোমরা হচ্ছে রেসপন্স রেসিস্টেন্ট হয়ে গেছো কেন? আসলে তোমার হচ্ছে যে এমনি তোমার আমি অনেকবার চিন্তা করছি তোমার হচ্ছে যে তোমাদের এরকম রেকর্ডেড ক্লাস দিবে, কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো আসলে ইন্টারঅ্যাক্টিভ না হইলে তোমার হচ্ছে যে মানে ক্লাস নিতেও মজা লাগে না, বুঝছো? তোমরা যখন হচ্ছে রিঅ্যাকশন করবে, এটা আমাদের স্যারের ক্ষেত্রে দেখা যায়, আমাদেরকে যখন পড়ায় তোমার হচ্ছে যে যখন একটা ইন্টারাকশন হয়, তোমরা রেসপন্স করো, তখন জিনিসগুলো আসলে ইন্টারঅ্যাক্টিভ না হলে রিডিং পড়ে বা হচ্ছে যে চলে যায়। তোমরা কোশ্চেন করলে, রেসপন্স করলে, আনসার করলে জিনিসটা যেরকম হচ্ছে যে প্রাণবন্ত হয়, আদারওয়াইজ এরকম প্রাণবন্ত হয় না। আগে তোমরা আমি কিভাবে পড়ছো, এগুলা কি এরকম বুঝে বুঝেই পড়ছো এমসিকিউ গুলা, নাকি হচ্ছে জাস্ট মুখস্থ করছো? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে সিস সমাণু যেটা ম্যালিক অ্যাসিড, সেটাকে উত্তপ্তকালে অ্যানহাইড্রেট তৈরি হয়, মানে পানি অপসারিত হয়, কিন্তু ট্রান্স সমাণু ফিউমেরিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা মনে রাখো। আর এখানে ধরো এই যে ম্যালিক অ্যাসিডের তোমার সমাণু তোমার গলনাঙ্ক 135, আর ফিউমারিক যেটা সেটা হচ্ছে 287, এগুলো একটু মনে রাখা ট্রাই করি, এগুলো মোটামুটি কমন তো, এই দুইটা একটু মানে কয়েকবার পড়বা আর কি। আর যে তোমার একটা মনে রাখলে চলবে যে ম্যালিক অ্যাসিড অ্যানাইড্রেট গঠন করে, তাহলে বাকি যেটা আছে ফিউমারিক অ্যাসিড সেটা হচ্ছে যে গঠন করে না। গুড, এখন একটু মনোযোগ দিয়ে ক্লাস করো ইনশাআল্লাহ। জৈব যৌগ নিয়ে তোমরা যদি থাকো নিয়মিত ক্লাস করো, তাহলে আমি জৈব যৌগ পুরোটাই বলছিলাম তো আমাদের হচ্ছে যে ফ্রিতে পড়াই দিব আমি তোমাদের, কিন্তু তোমাদের হচ্ছে যে নিয়মিত ক্লাস করা লাগবে, আদারওয়াইজ কন্টিনিউ করাটা আর না করাটা এক কথা। তখন আমি হচ্ছে যে বন্ধ করে দিব আর কি। তো জ্যামিতিক সমান্তর শর্ত কোনটা? প্রতিস্থাপিত অ্যালকিন আমরা পড়ছিলাম এখানে, প্রতিস্থাপিত অ্যালকিন। চাকরি ক্যারিন হইলে হইতে হবে না, চাকরি ক্যালকেন হইতে হবে, মানে চাকরি অ্যালিফেটিক যোগ হইতে হবে। প্রতিস্থাপিত অ্যালকিন অথবা চাকরি অ্যালিফেটিক যোগ, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে জ্যামিতিক সমান্তরতা পসিবল। দুইটা শর্ত ছিল, দুইটা শর্ত একটা হচ্ছে এটা। আচ্ছা, এই যেমন দেখো এখানে ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যানহাইড্রেট কিভাবে তৈরি হয়? পানি অপসারণ, জাস্ট পানি অপসারণ করে ফেললে ম্যালিক অ্যানহাইড্রেট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? অ্যানহাইড্রেট মানে যেখানে পানি থাকে না। সিস সমাণু দ্রবণীয়তা ট্রান্স সমাণু চেয়ে বেশি, এক্সপ্লেনেশন লাগবে না আমাদের। এখান থেকে পানির ডাইলেক্ট্রিক ধ্রুবক কত সেটা মনে রাখো, 80, মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতা আর কি। সিস সমাণু স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব ট্রান্স সমাণু চেয়ে বেশি, ঘনত্ব স্ফুটনাঙ্ক সিস সমাণু স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব ট্রান্স সমাণু চেয়ে বেশি, স্ফুটনাঙ্ক আমার বেশি সিস সমাণু, হ্যাঁ, এবং ঘনত্ব স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব ট্রান্স সমাণু সিস সমাণু বেশি ট্রান্স সমাণু চেয়ে, এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখো। ডাইলেক্ট্রিক ধ্রুবক ক্ষেত্রে পানির ক্ষেত্রে ডাইলেক্ট্রিক ধ্রুবক হচ্ছে যে 80, মানে কোন একটা তরল দ্রাবক দ্বারা ক্যালাসাকা দ্রবকে দ্রবীভূত করার যে ক্ষমতা, যার যত বেশি ক্ষমতা তার ডাইলেক্ট্রিক ধ্রুবক তত বেশি। পানি যেহেতু তোমার ইউনিভার্সাল একটা দ্রাবক, তাই পানির ক্ষেত্রে এটা বেশি হবে, বেশি হওয়ার কারণে হচ্ছে ইউনিভার্সাল, তাহলে পানির ডাইলেক্ট্রিক ধ্রুবক হচ্ছে তোমার 80, আর মিথানল ডাইলেক্ট্রিক হচ্ছে 30, মিথানল অনেক কম, হ্যাঁ। এখানে দেখার অংশটা দেখতে পারো যে আমাদের চোখের রেটিনার রড সেল, আমাদের চোখের রেটিনার মধ্যে দুই প্রকার সেল থাকে, রড সেল এবং কোন সেল। কোনটা হচ্ছে যে রঙিন আলোর জন্য দায়ী, কোনটা হচ্ছে যে সাদা কালোর জন্য দায়ী বলতো? রড সেল রঙিন নাকি সাদা কালো বলো? নাকি সাদা কালো? আমাদের চোখের রেটিনাল রড সেলে ভিটামিন A1, অ্যালকোহল বা রেটিনল উৎপন্ন হয়, রেটিনাল থাকে। বৃষ্টি রেটিনাল গঠনের কোনোটি কারণগুলো লাগবে না, ডেসক্রিপশন লাগবে না, জাস্ট হচ্ছে যে প্রথমটুকু পড়তে পারে রেটিনাল থাকে আমাদের চোখের রেড সেলে, এটা হচ্ছে ওখানে চলবে, এখান থেকে প্রয়োজন নেই এক্সট্রা। এখন আসলে আলোক সক্রিয় সমান, আলোক সক্রিয় সমান হচ্ছে যে ওইখানে একটা কাইরাল কার্বন থাকবে বা কাইরাল কেন্দ্র থাকবে, মানে হচ্ছে যে
তোমার একটা কার্বনের সাথে 4টা ভিন্ন পরমাণু মৌলযুক্ত থাকবে। যেমন এই একটা কার্বন, এর সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক, অ্যালকোহল মূলক, মিথাইল মূলক এবং হাইড্রোজেন, 4টা ভিন্ন ভিন্ন পরমাণু মৌল যখন যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র। হ্যাঁ, তাহলে অপোজিশন কার্বন পরমাণু, অপোজিশন কার্বন পরমাণু এরকম কার্বন পরমাণু যেটা 4টা ভিন্ন জিনিস যুক্ত থাকবে সেটাই অপোজিশন কার্বন পরমাণু, সেটাই কাইরাল কেন্দ্র। ঠিক আছে। তারপর হচ্ছে উভয় পরমাণু কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, মানে উল্টে যাবে একটা জিনিস। যেমন দেখো এই পাশে OH ছিল, এটাতে এই পাশে OH, HO অ্যাকচুয়ালি এটা উল্টে গেছে। তারপর এখানে COOH এই পাশে ছিল, এখানে HCC হয়ে গেছে দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে। এখানে CH3 ছিল, এখানে H3C হয়ে গেছে। এবং উভয় কনফিগারেশন পরস্পর অসমাপাতিত হবে, একটা একটার উপর হচ্ছে যে মিলে যাবে না। হ্যাঁ, এটা এই 3টা বস্তু থাকবে। আলোক শক্তি সমানুগুলো যেমন ল্যাকটিক অ্যাসিড, আমি তোমাদের অবশ্যই 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 ল্যাকটিক অ্যাসিডের সংকেত করতে বলবো। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডের মধ্যে OH মূলক আছে, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। এটা হচ্ছে যে মনে হয় সম্ভবত গত বছর আসছে কোন যোগে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড উভয় মূলক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের মধ্যে অ্যালকোহলের OH মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের COOH আছে। হ্যাঁ, সংকেতটা অবশ্যই পড়তে হবে। এটা আমি গতবার বলছিলাম, এখনো বলতেছি, যারা খেয়াল করছে তারা পারছে গত বছর সেশন। আচ্ছা, তাহলে হচ্ছে CH3 CHOH COOH, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ল্যাকটিক অ্যাসিড পারতে হবে। ল্যাকটিক অ্যাসিড 2 প্রকার ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ডি মানে হচ্ছে ডানাবর্তী ডেক্সট্রোরোটেটরি, এল হচ্ছে ল্যাবোরোটেটরি। হ্যাঁ, বামাবর্তী। এই যে দর্পণ প্রতিবিম্ব হয় না, এটা দেখাইছে এখানে। দর্পণ প্রতিবিম্ব অসম্পাতিত হয় যে সেটা দেখাইছে আর কি। কাইরাল কার্বন নিয়ে আমরা কথা বলছি, 4টা ভিন্ন ভিন্ন পরমাণু মৌলযুক্ত থাকবে। একতলীয় আলো, আলো তো হচ্ছে আসলে একতলীয় হয় না, এটাকে হচ্ছে তোমার ওই পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে তারপরে কাইরাল যৌগের মধ্যে নিয়ে এটা একতলিত হয়ে যায়, সমাপাতিত হয়ে যায়। আচ্ছা, ডিল্যাকটিক অ্যাসিড আপেক্ষিক আবর্তন কত এটা আসতে পারে? এটা হচ্ছে +2.24 আর এই হচ্ছে -2.24, মানে পরস্পর বিপরীত হবে। আবর্তনের মাত্রা একই হবে কিন্তু দিক বিপরীত হবে। এনানসিওমার, একই যোগে আলোক শক্তি দুটি সমানুকে পরস্পর এনানসিওমার বলে। একই যৌগ কিন্তু দুইটা আলোক শক্তি সমান, এদেরকে আমরা এনানসিওমার বলবো। জাস্ট আলোক শক্তির কারণে ভিন্ন ভিন্ন হয়। এদেরকে অ্যান্টিপড বা অ্যান্টিমারও বলা হয়। আর এই ধরনের আলোক শক্তিকে এনানসিওমার বলা হয়। যেমন ডিল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড পরস্পর এনানসিওমার। রেসিমিক মিশ্রণ হচ্ছে যে তোমার এরকম দুইটা এনানসিওমারকে যখন আমরা মিক্স করে ফেলবো তখন হচ্ছে যে দুইজন আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, দুই দিকের দুইটা বিপরীতমুখী রোটেশন হবে, তো তখন আলটিমেটলি আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। দুটি এনানসিওমারের রূপের মিশ্রণকে আমরা বলবো হচ্ছে যে রেসিমিক মিশ্রণ, ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ। প্লাস মাইনাস একসাথে করে ফেললে এটা নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। +2.24 -2.24 মিলি 0 হয়ে যায়, তখন এগুলো আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন ডিএল ল্যাকটিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয়। হ্যাঁ, আমরা হচ্ছে যে ডিএল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে যে সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, মানে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আর ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশিতে পাওয়া যায়। এল ল্যাকটিক অ্যাসিড টক দই থেকে পৃথক করা হয়। ওকে, আচ্ছা, গ্লুকোজের মধ্যে ডিএল আছে। এল গ্লুকোজ প্রস্রাব রূপে মুক্ত হয়। ডি গ্লুকোজ জৈবিক প্রক্রিয়া শক্তি উৎপন্ন করে। ডিটা শক্তি উৎপন্নের কাজে লাগে। এল হচ্ছে যে প্রস্রাব রূপে বের হয়। ডি অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। এল অ্যালানিন ব্যবহৃত হয়, ডি অ্যালানিন বাদ পড়ে। ডি ডিলিটেড হয়, ডি ডিলিটেড মনে রাখো, ডি অ্যালানিন ডিলিটেড বাদ পড়ে যায়। আর এল যেটা সেটা হচ্ছে যে কাজে লাগে, মনে রাখার জন্য আর কি। এই হিসাবটা তোমাদের মনে হয় ততটা লাগবে না, তারপরে আমি একটু করে দেখাবো। আর কিছু ইনফরমেশন এখান থেকে লাগবে। একটি অপ্রতিসম কার্বন পরমাণু যখন থাকবে তখন একরকম সূত্র, দুটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন একরকম সূত্র। হ্যাঁ, ডাইস্টিরাইসোমার হচ্ছে দুটি অসদৃশ ক্যালকার্বন বিশিষ্ট একই আণবিক সংখ্যাযুক্ত জৈব যৌগের দুটি ভিন্ন কনফিগারেশনে দুটি আলোক সমান পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে তখন সেটাকে ডাইস্টিরাইসোমার। মানে এরকম দুইটা কার্বন যুক্ত, এরা যদি পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হয় তখন সেটাকে ডাইস্টিরাইসোমার বলে। জাস্ট এটুকু জানলেই চলবে। আর যদি দুইটা সদৃশ হয় তাহলে একটা মেসো যৌগ পাবা। ঠিক আছে, দুটি অসদৃশ হলে তুমি পাবা হচ্ছে যৌগ সমান কয়টা পাবা? 4টা। দুটি অসদৃশ মানে একই রকম না, তাহলে সমান পাবা 2 স্কয়ার ইকুয়ালস টু 4। আর যখন তোমার হচ্ছে যে সদৃশ হবে, একই হবে, যেমন দেখো টার্টারিক অ্যাসিডের দিকে তাকাও, এটা তো COOH আছে, এটা তো COOH আছে, এখানে COOH, এখানে COOH, এখানে H, এখানে H,
এখানে ওএইচ, এখানে ওএইচএস, এখানে এইচ, এখানে এইচএস, এখানে ওএইচ, এখানে এইচএস, মানে একই জিনিস, মানে এগুলো সদৃশ। ঠিক আছে? যখন সদৃশ হবে তখন একটা মেসো যৌগ পাবে, একটা কম পাবে। তখন হচ্ছে যে দুইটা সদৃশ থাকলে কি হবে, আসলে দুইটা সদৃশ দ্বারা আমি যেটা বুঝাইছি অ্যাকচুয়ালি সেটা না, আমি তোমার হচ্ছে যে অন্য একটা জিনিস বলে ফেলছি। আমি আবার একটু রিক্যাপ করি। এখানে সদৃশ বলতে বুঝেছি, ধরো এটা একটা ক্যারিয়াল কার্বন, এটা একটা ক্যারিয়াল কার্বন, এই ক্যারিয়াল কার্বনের সাথে যা যা যুক্ত আছে সেম জিনিস এই ক্যারিয়াল কার্বনের সাথে যুক্ত আছে, এটাকে বলছে সদৃশ। তো এরকম যদি দুইটা সদৃশ হয়, ক্যারিয়াল কার্বন দুটো যদি সদৃশ হয় তখন একটা মেসো যৌগ পাওয়া যায়। তখন তোমার হচ্ছে যে আলোক সক্রিয় থাকবে তিনটা, আর হচ্ছে একটা মেসো যৌগ পাওয়া যায়। আলোক সক্রিয়, আলোক সমাণু সংখ্যা নির্ধারণ, সংখ্যা নির্ধারণ সূত্র হচ্ছে 2n। তবে এখানে আমি তোমাদের হচ্ছে যে কিছু জিনিস দেখানোর জন্য স্পেশালি এখানে থামছি। সেটা হচ্ছে তোমার এই যে রাইবোজ, রাইবোজে তুমি আলোক সমাণু পাবে হচ্ছে 8টি, লিখে রাখতে পারো এখানে। আর গ্লুকোজ, যেটা গ্লুকোজে পাবা হচ্ছে 16টি, এগুলো একটু লিখে রাখো। গ্লুকোজে আলোক সমাণু কয়টা পাবা? 16টি। রাইবোজে আলোক সমাণু কয়টা পাবা? 8টি। লিখে আমাকে জানাও যে লিখছো, লিখে আমাকে জানাও লিখছো। রাইবোজে 8টি, গ্লুকোজে 16টি। হ্যাঁ, আলোক সমাণু সম্ভব। কেন? এগুলো হচ্ছে যে দেখো কেন এরকম হয়েছে, কারণ এখানে কার্বন কার্বন আছে 3টা, তো 2 কিউব ইকুয়ালস টু 8। এখানে গ্লুকোজের মধ্যে কার্বন কার্বন আছে 4টা, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার ইকুয়ালস টু 16, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস 16 এর জন্য 16টি। শেষ। কেন বলে দিস, পড়বা, প্ল্যান মুখস্থ করতে পারো, প্লাস হচ্ছে এরকম সূত্র দিয়ে মনে রাখতে পারো। তাহলে হচ্ছে যে দুটি সদৃশ হয় তাহলে একটা নিষ্ক্রিয় মেসেজ যোগ পাওয়া যাবে, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার n-1। হ্যাঁ, আর হচ্ছে যে সম্ভাব্য মেসেজ যোগ সংখ্যা বের করবা কিভাবে? 2 টু দি পাওয়ার n-2 ডিভাইড বাই 2। ধরো হচ্ছে ওইখানে যেরকম আমাদের ছিল 2টা, তাহলে হচ্ছে যে n এর মান ছিল 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 - 2 ডিভাইড বাই 2, 2 - 2 মানে 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। মানে যখন হচ্ছে দুইটা সদৃশ ক্যারিয়াল কার্বন থাকবে তখন সেখানে মেসেজ যোগ পাওয়া যাবে একটি। হ্যাঁ, যেমন টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সংকেতটা একটু খেয়াল করবা, মাস্ট 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 খেয়াল করো। আমি আবার একটু তোমাদের টার্টারিক অ্যাসিডের সংকেতটা একটু দেখাই দিই। ঠিক আছে, একবার ল্যাকটিক অ্যাসিড আসছে, আবার টার্টারিক অ্যাসিড চলে আসতে পারে। দুইটা ক্যারিয়াল কার্বন থাকবে, তাদের সাথে একই জিনিস থাকবে। কি কি থাকবে? কার্বক্সিলিক অ্যাসিডের মূল কয়েকটি থাকবে, OH থাকবে, হাইড্রোজেন থাকবে, শেষ। আবার এই পাশেও সেম, হাইড্রোজেন, OH, কার্বক্সিলিক অ্যাসিড। এটা মনে রাখবা, লিখবা লিখবা, লিখে লিখে পড়বা। যেটা যেভাবে গাইড করতেছি সেটা সেভাবে পড়ো, ইনশাআল্লাহ ভালো করতে পারো। ঠিক আছে? যেমন দেখো কোন যোগে 2টি ক্যারিয়াল কার্বন আছে, এটা কোন যোগে 2টি ক্যারিয়াল কার্বন আছে? উত্তর হচ্ছে বিউটেন 2,3 ডাইঅল। ঠিক আছে, বিউটেন 2,3 ডাইঅল। এখন তুমি এটা কিভাবে বুঝবে এটা সঠিক? তোমাকে তো আমরা করে করে বের করতে হবে। এখন আমি তোমাদের যেটা উত্তর সেটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি আর কি, যাতে তোমরা বুঝো জিনিসটা। তাহলে বিউটেনের জন্য তুমি কার্বন দিয়ে দিবে 4টা, 2,3 ডাইঅল। ধরো এটা 2, এখানে OH দাও, এখানে OH দাও। হ্যাঁ, এরপর আর বাকি হাতগুলো এমনি পূরণ করে দাও। তাহলে দেখো এই কার্বনের সাথে তোমার একটা OH, একটা CH3, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে এটা। এই কার্বনের সাথে একটা OH, একটা H, একটা CH3, আরেকটা হচ্ছে এটা। তাহলে দুইটাই হচ্ছে তোমার কার্বন কার্বন। ঠিক আছে, এটাও কার্বন কার্বন, এটাও কার্বন কার্বন, কারণ তাদের 4টাতে 4টা ভিন্ন জিনিস, তাই এখানে 2টা কার্বন কার্বন আছে। বুঝছো? ব্যাখ্যা সহ বোঝাটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আমার এত পরিশ্রম, তোমাদের এত জিজ্ঞাসা, তোমরা বুঝছো কিনা। না বুঝলে তো আমার এই চেষ্টাটা বৃথা। তোমরা যখন বুঝবা, তোমরা যখন পারবা, তখনই আমার এই চেষ্টা সার্থক। কয়টা সমাণু আছে এটা অনেকে মনে করে আসবে, কিন্তু এটা আসার পসিবিলিটি একদম নাই বললেই চলে। সো এটা নিয়ে তোমার চিন্তিত হওয়ার দরকার নেই। যেগুলো পড়তে বলছি সেগুলো পারো, সেগুলো পারলেই চলবে। অযথা এমন জিনিস নিয়ে পড়ে থাকিও না যেটা আসার পসিবিলিটি কম। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা 1 ঘন্টার বেশি, আমাদের যে তোমার মোটো আছে যে আমরা ফ্রি ক্লাসগুলো 1 ঘন্টার বেশি মানে কন্টিনিউ করব না, আমরা সেটাতেই থাকি, 1 ঘন্টার মধ্যেই থাকি, 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে। আর আমি তোমাদের আবার একটু রিমাইন্ড করে দিতে চাই, তোমরা হচ্ছে যে যারা 10 জনের প্রাইভেট ব্যাচে এনরোল করতে চাও,
তারা আমার সাথে যোগাযোগ করো। আমার স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে সিট শেষ হয়ে যাওয়ার আগেই, হ্যাঁ, সিট শেষ হয়ে যাওয়ার আগেই যারা হচ্ছে যে আগ্রহী তারা কিস্তিতে ভর্তি হইতে পারবা। প্রথমে একটা কিস্তি দিয়ে 2 কিস্তিতে পেমেন্ট করতে পারবা, কোনো সমস্যা নেই। অনেকেই হচ্ছে 2 কিস্তিতে পেমেন্ট করেই ভর্তি হয়েছে। প্রথম কিস্তি দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করছে বা আমার সাথে যোগাযোগ করছে। ওদের এখন আমি ওদেরকে এই ক্লাসগুলো করতে বলছি। 1 সপ্তাহের মধ্যে ওদের হচ্ছে যে মূল ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো হচ্ছে যে তোমরা যারা আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে পরশু। আমি তোমাদের হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে দুর্নিবার মেডিকেয়ার, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে যে তোমাদের যে শিডিউল দিয়ে দিচ্ছি সেই শিডিউল অনুসারে হচ্ছে যে তোমরা ক্লাসগুলো করবা। পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা। ওকে, আজকে এই পর্যন্তই। যারা ক্লাসে ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।